জানাই দীপাবলির শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারত এবং ভারতের বাইরে সাংস্কৃতিক এবং ভারতের বাইরে বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে সম্প্রসারণ। ভারতের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়া বলতে আমাদের প্রথমেই মনে পড়ে হচ্ছে জাভা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলির কথা। তাহলে হঠাৎ করে এখানে আমরা মোটামুটি দেখেছি যে মৌর্য সাম্রাজ্য বা তার আগেও কিন্তু ভারতের সঙ্গে বৈদেশিক যোগাযোগ বরাবরই ছিল। ইন্দো পার্সিক আমরা দেখেছি এখানে যখন আলেকজান্ডার এখানে আক্রমণ করেছিলেন, তারপরে হচ্ছে সব খুন এরা তো ছিল, ব্যাকট্রিয় শাসন ছিল এখানে। তারপরে হচ্ছে তার পরবর্তী সময় আমরা দেখেছি যে অশোক তার বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সিংহল, জাভা, সুমাত্রা প্রভৃতি জায়গায় কিন্তু বালি প্রভৃতি জায়গায় তিনি ধর্ম প্রচারকদের পাঠিয়েছিলেন, এমনকি তার পুত্র কন্যাদেরও কিন্তু সেখানে দূত হিসাবে পাঠিয়েছিলেন। তাহলে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে অনেকটা আগে থেকে কিন্তু ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা যোগাযোগ ছিল, বিশেষত চোল সাম্রাজ্যের সময় ওই সময় ওই শতকে আমরা দেখতে পাই যে এই যোগাযোগ আরো সুদৃঢ় হয়েছিল। ভারতভূমি আমরা জানি পর্বত এবং সমুদ্র দ্বারা বেষ্টিত, তবু ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলি প্রথম থেকে যোগাযোগ ছিল। প্রাগৈতিহাসিক যুগ থেকেই কিন্তু এই যোগাযোগের কথা জানা যায়। ভারতের যে সমস্ত অঞ্চল থেকে ভারতের বাইরে উপনিবেশ স্থাপিত হয় তার ভৌগোলিক অবস্থান কিন্তু আমাদের জানা খুবই দরকার। ভারতের পূর্ব উপকূলে গঙ্গার মোহনা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এই যে অসংখ্য বন্দর দেখা গিয়েছিল, এই বন্দরগুলি থেকে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় বাণিজ্য এবং উপনিবেশ বিস্তৃত হয়। বঙ্গোপসাগরের পূর্ব তীরে মালয়, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের দামি মশলা, ওখান থেকে কিন্তু অনেক মশলা এবং উর্বরা জমির লোভে ভারত থেকে বণিক এবং তার উপনিবেশকারী স্থাপনকারীরা চলে যায়। তাহলে বঙ্গোপসাগরের পূর্ব তীরে আমরা কি দেখেছি? মালয়, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের দামি মশলা এবং উর্বরা জমির লোভে ভারত থেকে দক্ষিণ ও উপনিবেশে কিন্তু স্থাপনকারীরা চলে যায়। ভারতের পশ্চিম উপকূল থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ও রোমান সাম্রাজ্যের সঙ্গে বাণিজ্য চলতে। ভারতের পশ্চিম উপকূল মানে হচ্ছে বম্বে, সুরাট বা ক্যাম্বে, ওই সাইডে কি ছিল? ভারতের পশ্চিম উপকূল থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ও রোমান সাম্রাজ্যের সঙ্গে কিন্তু বাণিজ্য চলত। ভারতের উত্তর পশ্চিমে গিরিপথটি মধ্য এশিয়ার উপনিবেশ, তাহলে উত্তর পশ্চিমে গিরিপথটি মধ্য এশিয়ার উপনিবেশ এবং বাণিজ্য বিস্তৃত হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সভ্যতা এবং উপনিবেশ, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা কি দেখতে পাচ্ছি? যে ভারতীয় সভ্যতা ও উপনিবেশ। তাহলে এখানে কি করে এই সভ্যতা এবং উপনিবেশ বিস্তৃত লাভ করলো? দ্বিতীয় থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত মালয়, কম্বোডিয়া, ইন্দোচীন এবং সুমাত্রা, জাভা, বালি দ্বীপপুঞ্জ ও ভারতীয় উপনিবেশ সভ্যতার বিস্তার হয়। এর ফলে স্থানীয় লোকেরা ভারতীয় সংস্কৃতি গ্রহণ করেছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে দ্বিতীয় থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত মালয়, কম্বোডিয়া, ইন্দোচীন এবং সুমাত্রা, জাভা, বালি দ্বীপপুঞ্জে ভারতীয় উপনিবেশ এবং সভ্যতার বিস্তার হয়। এর ফলে স্থানীয় লোকেরা ভারতীয় সংস্কৃতি কিন্তু গ্রহণ করেছিল। তাহলে কি হলো? এর ফলে স্থানীয় লোকেরা ভারতীয় সংস্কৃতি গ্রহণ করেছিল। কারণ ওই দেশে যখন ওই দেশে অনেকে ভ্রমণ করতে যান, তাহলে সেইখানে কিন্তু বা তাদের সংস্কৃতির দিকের মধ্যে কিন্তু বেশ একটা ভারতীয় ছাপ কিন্তু লক্ষ্য করা যায়। তাদের মানে ভারতের সঙ্গে যে একটা সাংস্কৃতিক যোগাযোগ ছিল সেটা কিন্তু দেখা যায়। এই যোগাযোগের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি হিন্দু রাজ্য স্থাপিত হয়েছিল, যার মধ্যে কয়েকটি দ্বিতীয় খ্রিস্টাব্দ থেকে প্রায় 1000 বছর পর্যন্ত স্থায়ী হয়। এই রাজ্যগুলির মধ্যে 4টি রাজ্য বিখ্যাত ছিল, যথা সুবর্ণদ্বীপ, চম্পা,
সুবর্ণদ্বীপ ছিল একটা, চম্পা ছিল একটা, কম্বোজ ছিল আরেকটা হচ্ছে ব্রহ্ম। তাহলে সুবর্ণদ্বীপ, চম্পা, কম্বোজ এবং ব্রহ্ম। সুবর্ণদ্বীপ হচ্ছে মালয় রাজ্য। তাহলে সুবর্ণদ্বীপ সুবর্ণভূমি কাকে বলা হয়? মালয় রাজ্যকে। মালয় উপদ্বীপের অবস্থান বঙ্গোপসাগরের পূর্ব সীমানায় ঠিক ব্রহ্মদেশের পরে। তাহলে মালয় উপদ্বীপের অবস্থান কোথায়? বঙ্গোপসাগরের পূর্ব সীমায় ব্রহ্মদেশে ঠিক পরে। ফলে ভারতের সামুদ্রিক যে রাজ্যগুলি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মালয় বাণিজ্য এবং উপনিবেশ বিস্তার করেছিল। তাহলে কি, যেহেতু ব্রহ্মদেশে পড়ে, তাহলে এখান থেকে কিন্তু তারা ওইখানে পাড়ি দিয়ে তাদের কিন্তু উপনিবেশ বিস্তার করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ভারতীয় বাণিজ্য উপনিবেশ স্থাপনের দ্বার হিসাবে কিন্তু এই মালয় কাজ করতো। তাহলে মালয়ের মধ্যে দিয়ে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ভারতীয় বাণিজ্য এবং উপনিবেশ কিন্তু বিস্তার হয়েছিল। অষ্টম খ্রিস্টাব্দে শৈলেন্দ্র বংশ মালয় উপদ্বীপে কিন্তু তারা শাসন করতো। অষ্টম খ্রিস্টাব্দে কি শৈলেন্দ্র বংশ মালয় উপদ্বীপে সুমাত্রা, জাভা, বালি ও বর্ণীয় প্রভৃতি দ্বীপপুঞ্জ নিয়ে এক সাম্রাজ্য স্থাপন করেছিল। তাহলে অষ্টম খ্রিস্টাব্দে কি দিয়েছে? শৈলেন্দ্র বংশ মালয় উপদ্বীপ, সুমাত্রা, জাভা, বালি ও বর্ণীয় প্রভৃতি দ্বীপপুঞ্জ নিয়ে এক সাম্রাজ্য স্থাপন করে। এই সাম্রাজ্যের নাম ছিল হচ্ছে সুবর্ণদ্বীপ। তাহলে এই সাম্রাজ্যের নাম আমরা কি জানি? সুবর্ণদ্বীপ। এই সাম্রাজ্যের নাম হচ্ছে সুবর্ণদ্বীপ। আরব বণিকদের বিবরণ থেকে আরো জানা যায় যে শৈলেন্দ্র সম্রাটরা মহারাজা উপাধি নিয়েছিলেন। তাহলে আরব বণিকদের বিবরণ থেকে আমরা কি জানতে পারি? যে শৈলেন্দ্র সম্রাটরা কিন্তু মহারাজা উপাধি নিয়েছিলেন। তাদের বিরাট নৌবহর প্রতিবেশী কম্বোজ এবং চম্পাকে জয় করে। তাদের বিরাট নৌবহর প্রতিবেশী কম্বোজ এবং চম্পাকে জয় করে। শৈলেন্দ্র সম্রাটরা কিন্তু তারা মহাযান বৌদ্ধ ধর্মে অনুরাগী ছিলেন। তাহলে শৈলেন্দ্র সম্রাটরা কি? তারা মহাযান বৌদ্ধ ধর্মে অনুরাগী ছিলেন। শৈলেন্দ্র রাজ্য বালপুত্র দেবের বাংলায় শৈলেন্দ্র যে রাজা কে ছিলেন বালপুত্র দেব, তিনি বাংলায় দেবপালের সম্রাট দেবপাল পাল রাজা সম্রাট দেবপালের কাছে একটি দূত মিশন পাঠিয়ে নালন্দায় একটি বিহার নির্মাণের অনুমতি চেয়েছিলেন। সম্ভবত শৈলেন্দ্র রাজারা সেই সময় কিন্তু বাংলায় থেকে মহাযান ধর্মে দীক্ষা নিয়েছিলেন। বাঙালি ভিক্ষুক কুমার ঘোষ শৈলেন্দ্র সম্রাটকে মহাযান তন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। তারই নির্দেশে কিন্তু তারা দেবী মন্দির নির্মিত হয়। তাহলে তারই নির্দেশে কি হয়েছিল? তারা দেবী মন্দির নির্মিত হয়। চোল রাজার সম্মতি ক্রমে শৈলেন্দ্র রাজা নবাবট্টমে মেগাপাট্টমে কিন্তু বিহার তৈরি করেছেন। তাহলে চোল রাজার সম্মতিক্রমে শৈলেন্দ্র রাজা মেগাপাট্টমে বিহার স্থাপন করে। শৈলেন্দ্র বংশ নবম খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করার পর চোল সম্রাট রাজেন্দ্র চোল তাহলে কি হলো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে শৈলেন্দ্র বংশ নবম খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করার পর চোল সম্রাট রাজেন্দ্র চোল শৈলেন্দ্র রাজ্যে কিন্তু আক্রমণ করেছিল। তাহলে নবম খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করার পরে চোল সম্রাট রাজেন্দ্র চোল শৈলেন্দ্র রাজ্য আক্রমণ করে এবং শৈলেন্দ্র রাজ্যে কিছু অংশ কিন্তু অধিকার করে নেয়। তাহলে মোটামুটি সেই সময় দক্ষিণ ভারতের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগটা বেশি নিবিড় ছিল। চোল শৈলেন্দ্র সংঘাত কিন্তু প্রায় 1 শতাব্দী ধরে চলে। তাহলে চোল শৈলেন্দ্র সংঘাত আমরা দেখতে পাই প্রায় 1 শতাব্দী ধরে চলেছিল এবং শেষ পর্যন্ত শৈলেন্দ্র সম্রাট স্বাধীনতা রক্ষা করতে সম্মত হয় এবং শেষ পর্যন্ত শৈলেন্দ্র সম্রাট স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু এই দীর্ঘ যুদ্ধে শৈলেন্দ্র বংশ শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু এই দীর্ঘ যুদ্ধে আমরা কি দেখতে পাই? শৈলেন্দ্র বংশ কিন্তু পুরোটাই শক্তিহীন হয়ে পড়েছিল, কারণ প্রায় অনেকটা দিন তাদের মধ্যে যুদ্ধ চলছিল চোল এবং শৈলেন্দ্র রাজবংশে। ত্রয়োদশ শতকে শৈলেন্দ্র বংশের পতন ঘটে। শৈলেন্দ্র যুগে জাভায় কিন্তু বিখ্যাত বরাগুদারের স্তূপ স্থাপিত হয়। তাহলে কি ত্রয়োদশ শতকে শৈলেন্দ্র বংশের পতন ঘটে এবং শৈলেন্দ্র যুগে জাভার বিখ্যাত বরগুদার স্তূপ তৈরি করা হয়। এই স্তূপের স্থাপত্য এবং ভাস্কর্য শৈলী কিন্তু হচ্ছে বিস্ময়কর। তাহলে এই স্তূপের স্থাপত্য এবং ভাস্কর্য শৈলী হচ্ছে
বিস্ময়কর। এরপর যেটা আমরা দেখবো শৈলেন্দ্র সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে মাজাপুরী রাজ্য স্থাপিত হয়। তাহলে কি শৈলেন্দ্র সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপরে মাজাপুরী রাজ্য স্থাপিত হয়। এছাড়া আমরা দেখতে পাই পূর্ব জাভায় এই সময় কিন্তু ত্রয়োদশ শতকে বিজয় নামক এক ব্যক্তি কিন্তু সে একটি রাজ্য স্থাপন করেছিল। কিন্তু আমরা দেখেছি প্রধান কোনটা, মালয়, কম্বোজ, চম্পা এবং ব্রহ্ম। তাহলে সমগ্র পূর্ব ভারতীয় এই যে রাজা মাজাপহির যিনি ছিলেন শৈলেন্দ্র বংশ ধ্বংস হয়ে যাওয়ার পরে তার তিনি কে বংশ বিখ্যাত রাজা কে ছিলেন, রাজা নাম সাগার। পঞ্চম শতক থেকে ইসলামের প্রভাবে এই সাম্রাজ্যের কিন্তু পতন হয়। তাহলে পঞ্চম শতক থেকে ইসলামের প্রভাবে এই সাম্রাজ্যের মাজাপুরী সাম্রাজ্যের পতন আরম্ভ হয়। মুসলিম আক্রমণের চাপে জাভার হিন্দু রাজা দেশ ত্যাগ করেছিলেন। তাহলে কি মুসলিম আক্রমণের চাপে জাভার যিনি হিন্দু রাজা ছিলেন তিনি দেশ ত্যাগ করেছিলেন এবং বালি দ্বীপে আমরা কি দেখতে পাই, বালি দ্বীপে আশ্রয় নেন। মুসলিম আক্রমণে জাভার হিন্দু রাজ্য দেশ ত্যাগ করে এবং বালি দ্বীপে আশ্রয় নেন। জাভায় ইসলামী আধিপত্য স্থাপিত হয়। জাভায় ইসলামী আধিপত্য স্থাপিত হয়। কিন্তু বহু শতক ধরে বালি দ্বীপে হিন্দু সংস্কৃতি জীবিত থাকে। কিন্তু বহু শতক ধরে বালি দ্বীপে কিন্তু আমরা কি দেখতে পাই যে হিন্দু সংস্কৃতি জীবিত ছিল এবং এখনো কিন্তু সেটা কিছুটা হলেও সেখানে যখন আমরা তাদের কালচারাল সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো দেখি তাতে কিন্তু হিন্দু ছাপ কিন্তু সুস্পষ্ট বোঝা যায়। এরপরে জাভা ইসলামী আধিপত্য স্থাপিত, যেটা বললাম। সুমাত্রা, জাভা এবং বালি দ্বীপে, যেটা আমি এইমাত্র বলা হলো, সুমাত্রা, জাভা এবং বালি দ্বীপে আজও কিন্তু হিন্দু সভ্যতার প্রভাব জনসাধারণের জীবনযাত্রায় পরিলক্ষিত হয় এবং জনসাধারণের নামকরণে, সেখানে রামায়ণ মহাভারতের আখ্যান অবলম্বনে জাভা, এই যে রামায়ণ মহাভারতে দেখা যাবে বিভিন্ন যে ভ্রমণমূলক যে চ্যানেলগুলি দেখানো হয় সেখানে কিন্তু দেখা যায় যে ওদের রামায়ণ মহাভারতের যে উপস্থাপনা তার সঙ্গে কিন্তু আমাদের ভারতীয় রামায়ণ মহাভারতেরই বা ভারতীয় যে হিন্দু যে সভ্যতা সেই ছাপ কিন্তু পরিলক্ষিত হয় এবং বালি দ্বীপের নৃত্যে কিন্তু এই প্রভাব দেখা যায়। রামায়ণ মহাভারতে আখ্যান অবলম্বনে জাভা ও বালি দ্বীপের নৃত্যে আমরা এই হিন্দু প্রভাব দেখতে পাই। এই দ্বীপগুলিতে কিন্তু বহু হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ এখনো দেখা যায়। বৌদ্ধ ধর্ম কিন্তু এই দ্বীপগুলিতে ভীষণভাবে জনপ্রিয় ছিল। এছাড়া বড়াবুদা স্তূপের শিলাময় সৌন্দর্য এখনো কিন্তু বহু লোকের বিস্ময় উদ্রেক করে। বড়াবুদার স্তূপ যদি কখনো দেখা যায় দেখা যাবে সেটি স্থাপত্য এবং ভাস্কর্য শৈলী কিন্তু ভীষণভাবে অসাধারণ। এরপরে যেটা হবে চম্পা এবং আনাম রাজ্য। আধুনিক যেটাকে আমরা ভিয়েতনাম বলি, আধুনিক ভিয়েতনাম বা ইন্দোচীনের পূর্ব প্রান্তে কিন্তু এই অঞ্চলে অবস্থিত ছিল হচ্ছে আনাম অঞ্চলে তৃতীয় শতকে এক হিন্দু রাজ্য স্থাপিত হয়। তাহলে এই দিকটা আমরা কে ছিল, আনাম অঞ্চলে তৃতীয় শতকে এক হিন্দু রাজ্য স্থাপিত হয়। এর নাম ছিল হচ্ছে চম্পা, চম্পা রাজ্য। এই রাজ্যের রাজধানীর নাম ছিল হচ্ছে চম্পা। তাহলে এর নাম ছিল হচ্ছে চম্পা রাজ্য এবং এই রাজ্যের রাজধানীর নাম ছিল হচ্ছে চম্পা রাজ্য। এছাড়া আমরা দেখতে পাই চম্পা তৃতীয় খ্রিস্টাব্দে শ্রীমান নামে একজন কিন্তু তিনি এই রাজ্যে এই কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এর আগে আমরা দেখলাম মালয়, তারপর হচ্ছে আধুনিক ভিয়েতনাম বা ইন্দোচীনের পূর্ব প্রান্তে কিন্তু আনাম অঞ্চলে তৃতীয় শতকে এক হিন্দু রাজ্য স্থাপিত হয়। এর নাম ছিল কিন্তু হচ্ছে চম্পা। তাহলে এই রাজ্যের রাজধানীর নাম ছিল চম্পা। তৃতীয় খ্রিস্টাব্দে শ্রীমান নামে এক ব্যক্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এরপর ভদ্রবর্মন, ঈশ্বর মূর্তি, এছাড়া রুদ্রবর্মন, হরিবর্মন প্রভৃতি একাদিক্রমে প্রায় 1381 খ্রিস্টাব্দ পর্যন্ত চম্পায় কিন্তু রাজত্ব করে। তাহলে এই সময় আমরা দেখি ভারতবর্ষে কারা ছিল, চোল, চালুক্য, পল্লব, এরা কিন্তু তখন এখানে রাজত্ব করছিল। চীন সম্রাট চম্পা এবং আনামের একাংশ গ্রাস করার ফলে কি হলো, তখন আমরা দেখতে পাই যে চীন সম্রাট
একাংশ কিন্তু সে গ্রাস করে। এই কিছু সময় পর কিন্তু তখন এই সাম্রাজ্যের পরাজয় ঘটে। চম্পা সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে তো সেটা না। আচ্ছা, চম্পায় ব্রাহ্মণ্য আহ চম্পা অঞ্চলে দীর্ঘ অনেকদিন ধরে কিন্তু এখানে প্রায় রাজত্ব করেছিল হচ্ছে শ্রীমাদ্রি ব্যক্তি, তিনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। চম্পায় ব্রাহ্মণ্য সভ্যতার প্রভাব কিন্তু বিশেষভাবে ছিল। যেমন আমরা মালয়কে দেখেছিলাম হচ্ছে হিন্দু সভ্যতা, কিন্তু চম্পায় কি ছিল, ব্রাহ্মণ্য সভ্যতার প্রভাব কিন্তু বিশেষভাবে ছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মহেশ্বরের মন্দির এখানে তৈরি হয়। তাহলে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মন্দিরও কিন্তু এখানে তৈরি হয়। ধর্ম সহিষ্ণুতা নীতি প্রবল ছিল। জাতিভেদ প্রথা থাকলেও ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে বিবাহ চলত। তাহলে কি ধর্ম সহিষ্ণুতা নীতি প্রবল ছিল, জাতিভেদ প্রথা থাকলেও ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে কিন্তু বিবাহ চলত। ভারতীয় বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল। তাহলে ভারতীয় বিবাহ পদ্ধতি কিন্তু প্রচলিত ছিল। সতীদাহ প্রথা বিদ্যমান ছিল। ভারতীয়দের মতো মৃতের সৎকার পদ্ধতিও ছিল। তাহলে অনেকটাই কিন্তু ভারতীয় সভ্যতার বেশ কিছু আচার অনুষ্ঠান কিন্তু এখানে পরিলক্ষিত হতো। তাহলে ব্রাহ্মণ সভ্যতার প্রভাব একটা ছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির এখানে তৈরি হতো। এমনকি ধর্ম সহিষ্ণুতা নীতিও কিন্তু প্রবল ছিল। জাতিভেদ প্রথা থাকলেও ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে কিন্তু বিবাহ চলত। ভারতীয় বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল। সতীদাহ প্রথা প্রচলিত ছিল। ভারতীয়দের মতো মৃতের সৎকার পদ্ধতিও ছিল। হিন্দু পঞ্জিকা মেনে চলা হতো। আমাদের কি আমরা নববর্ষের সময় দেখি যে পঞ্জিকা, তাহলে সেই হিন্দু পঞ্জিকা কিন্তু মেনে চলা হতো। হিন্দু পালা পার্বণ পালন করা হতো। চম্পার সমাজ জীবন ছিল একদম হিন্দু আদর্শে পরিচালিত। যদি এখানে ব্রাহ্মণ ধর্মের প্রভাবটা বেশি ছিল, কিন্তু সেই জন্য এখানকার চম্পার সমাজ জীবন হিন্দু আদর্শে পরিচালিত হতো। সংস্কৃত ভাষার বিশেষ প্রচলন ছিল। সংস্কৃত ভাষা কিন্তু বিশেষ প্রচলন সেখানে ছিল। সংস্কৃত ছিল হচ্ছে বিদ্যাশিক্ষার ভাষা। এটি রাষ্ট্রীয় ভাষারূপে স্বীকৃত হয়েছিল। তাহলে এটি রাষ্ট্রীয় ভাষারূপে স্বীকৃতি দেওয়া হয়েছিল সংস্কৃত ভাষাকে। চম্পা রাজ্যে বেদ স্বরদর্শন, মহাকাব্য, মহাযান মতবাদ, বৌদ্ধ দর্শন, শৈব এবং বৈষ্ণব দর্শন। তাহলে কি কি দেখলো? চম্পা রাজ্যে বেদ স্বরদর্শন, মহাকাব্য, মহাযান মতবাদ, বৌদ্ধ দর্শন, শৈব যে শৈব বৈষ্ণব দর্শন, পাণিনির ব্যাকরণ, বিভিন্ন সংস্কৃত সাহিত্য গ্রন্থ প্রভৃতি অধ্যয়ন এবং অধ্যাপনা করা হতো। চম্পাতে ভারতীয় স্থাপত্য শৈলীতে বহু মন্দির নির্মিত হয়েছিল। তাহলে কি চম্পাতে ভারতীয় স্থাপত্য শৈলীতে বহু মন্দির নির্মিত হয়েছিল। চম্পার মন্দির স্থাপত্যে বাদামি আচারে দেখতে চম্পার মন্দির স্থাপত্যে বাদামি, কাঞ্চি এবং মহাবলীপুরমে ওদের ওখানকার যে মন্দিরের যে আকার বা আকৃতি বা মন্দিরের স্থাপত্য, তার সঙ্গে কিন্তু ভারতীয় মন্দিরের শিল্পশৈলী কিন্তু অনেকটাই মিল ছিল। তাহলে চম্পার মন্দির স্থাপত্যে বাদামি এবং মহাবলীপুরমের মন্দির এবং মন্দির স্থাপত্য শৈলের, তাহলে কি চম্পার মন্দির স্থাপত্যে বাদামি, কাঞ্চি এবং মহাবলীপুরমের মন্দির স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। চম্পার শিল্প ছিল হচ্ছে ধর্ম ভিত্তিক। তাহলে চম্পার যে শিল্প যে ছিল সেটা হচ্ছে কিন্তু প্রধানত ধর্ম ভিত্তিক। ভিয়েতনাম বা ইন্দোচীনের অংশে, এরপর আমরা দেখবো হচ্ছে কিংডম অফ কম্বোজ। তাহলে কম্বোজটা কোথায় ছিল? ভিয়েতনাম বা ইন্দোচীনের অপর অংশে কিন্তু কম্বোডিয়া নামে কম্বোজ রাজ্য স্থাপিত। তাহলে ভিয়েতনাম বা ইন্দোচীনের এই একটা অংশ হলো চম্পা রাজ্য, আরেকটা হচ্ছে ভিয়েতনাম বা ইন্দোচীনের অপর অংশে কম্বোডিয়া নামে কম্বোজ রাজ্য স্থাপিত হয়। চীনরা এই রাজ্যের নাম দিয়েছিল হচ্ছে ফুনান। তাহলে চীনরা এই রাজ্যের কি নাম দিয়েছিল? ফুনান। চীনা কিংবদন্তি থেকে জানা যায় যে কৌন্ডিল্য নামে, মানে চীনা কিংবদন্তি থেকে আমরা জানতে পারি যে কৌটিল্য নামে এক ব্রাহ্মণ কম্বোজ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কৌটিল্য নামে এক ব্রাহ্মণ কম্বোজ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। ভারত থেকে তিনি কম্বোডিয়া এসে জনসাধারণকে খুবই আদিম সভ্যতার মধ্যে বসবাস করতে দেখেছিলেন।
এটা একটা চীনা কিংবদন্তি বা যাই হোক, ভারত থেকে তিনি কম্বোডিয়ার জনসাধারণকে খুবই আদিম সভ্যতার মধ্যে কিন্তু বসবাস করতে দেখেছিলেন। তখন তিনি কি করেছিলেন, তিনি আহ, তখন এক নাগবংশের কন্যাকে বিবাহ করেন এবং কম্বোজ রাজবংশের প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় খ্রিস্টাব্দে সমগ্র কম্বোডিয়া কিন্তু কম্বোজ রাজবংশের অধীনে আসে। তাহলে দ্বিতীয় খ্রিস্টাব্দে আমরা কি দেখেছি, যে সমগ্র যে কম্বোজ রাজ্যটি সেটা কম্বোডিয়ার অধীনে, সমগ্র কম্বোডিয়া কম্বোজ রাজবংশের অধীনে চলে আসে। কোচিন, চীন এবং শ্যামদেশও কিন্তু এই রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কোচিন চীন এবং কোচিন চীন, চীন নয়, কোচিন চীন এবং শ্যামদেশও কিন্তু এই রাজ্যের অন্তর্ভুক্ত হয়। কম্বোজের রাজারা ভারত এবং চীনের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখতেন। কম্বোজের রাজারা ভারত এবং চীনের সঙ্গে নিয়মিত সম্পর্ক রাখতেন। কম্বোজের জয়বর্মনের রানী ছিলেন প্রজাপতি দেবী এবং তাদের পুত্র ছিলেন রুদ্রবর্মন। তাহলে কম্বোজের জয়বর্মনের রানী কে ছিলেন প্রজাপতি দেবী এবং তাদের পুত্র ছিলেন হচ্ছে রুদ্রবর্মন। সপ্তম খ্রিস্টাব্দে সমগ্র ভিয়েতনাম কিন্তু কম্বোজ রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। সপ্তম খ্রিস্টাব্দে কি হয়েছিল, সমগ্র ভিয়েতনাম কিন্তু কম্বোজ রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। দ্বিতীয় জয়বর্মন ছিলেন হচ্ছে খুবই শক্তিশালী রাজা। দ্বিতীয় জয়বর্মন ছিলেন হচ্ছে খুবই শক্তিশালী রাজা। তিনি তার অঞ্চলে, তিনি আঙ্কোর অঞ্চলে তার রাজধানী স্থানান্তর করেন। তিনি আঙ্কোর অঞ্চলে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। এই নগরকে তিনি সুন্দর প্রাসাদ এবং উদ্যান দ্বারা কিন্তু সুসজ্জিত করেছিলেন। এই নগরকে তিনি সুন্দর প্রাসাদ এবং উদ্যান দ্বারা সুশোভিত করেছিলেন। তিনি তন্ত্র ধর্মকে তার রাষ্ট্রীয় ধর্ম হিসাবে কিন্তু গ্রহণ করেছিলেন। যশোবর্মন ছিলেন হচ্ছে কম্বোজের বিখ্যাত রাজা। তাহলে যশোবর্মন কে ছিলেন, কম্বোজের বিখ্যাত রাজা। তিনি স্যাম এবং লাওস জয় করেছিলেন এবং আমরা কি দেখতে পাই, যে তাহলে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে কম্বোজ রাজ্য কিন্তু এইভাবে আস্তে আস্তে সেটা তৈরি হয়। তিনি স্যামুয়েল লাওস জয় করেন। তিনি এছাড়াও তিনি আরো অনেক কিছু জয় করেছিলেন এবং সেই সময় কিন্তু তিনি সাম্রাজ্যের স্থাপত্য এবং ভাস্কর্যের দিকে কিন্তু নজর দিয়েছিলেন। তিনি বেশ কিছু মন্দির, তিনি যে সাম্রাজ্য স্থাপন করেন তার ভিতরে কিন্তু তার যে স্থাপত্য শৈলী ছিল কিন্তু অসাধারণ। যশোবর্মনের পর এটা বলা যায় যে তিনি একটা যে পৃথিবীর বৃহৎ, তিনি যে একটা সুপ্রতিভ, তিনি কিন্তু বিভিন্ন শাস্ত্র এবং কাব্যে পারদর্শী ছিলেন এবং যশোধরপুর নামে তিনি একটি কিন্তু শহর তৈরি করেছিলেন, যেটা কিন্তু মানে বলা যায় যে খুবই সুসজ্জিত এবং সুশোভিত নগরী। যশোবর্মনের পর কম্বোজের সিংহাসনে নতুন এক বংশ অধিকার স্থাপন করে। তাহলে কি যশোবর্মনের পর কম্বোজের সিংহাসনে কে এলো, নতুন এক বংশ কিন্তু তারা সিংহাসন অধিকার করেন 1001 খ্রিস্টাব্দে। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবর্মন। তাহলে এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সুবর্মন। দ্বিতীয় ছিলেন সূর্যবর্মন। দ্বিতীয় সূর্যবর্মন দক্ষিণ ব্রহ্ম এবং মালয় রাজ্য জয় করেন। তাহলে দ্বিতীয় সূর্যবর্মন দক্ষিণ ব্রহ্ম এবং মালয় রাজ্য জয় করেন। দ্বিতীয় সূর্যবর্মন আঙ্কর ভাট মন্দির নির্মাণ করেছিলেন। তাহলে কি হলো, দ্বিতীয় সূর্যবর্মন আঙ্কর ভাট মন্দির নির্মাণ করে তিনি কিন্তু অক্ষয় লাভ করেছিলেন। তাহলে দ্বিতীয় সূর্যবর্মন আঙ্কর ভাট মন্দির নির্মাণ করে তিনি কিন্তু তিনি নাম যশ, অক্ষয় যশ এবং লাভ করেছিলেন। তাহলে এর আগে আমরা পেয়েছিলাম বরগুজের স্তূপ কার সময়, চম্পা যে পর্বত আর ওই সময় এই মালায়ের পরের সময় কিন্তু আমরা দেখেছিলাম বরগুজের স্তূপ। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আঙ্কর ভাটের যে বিখ্যাত মন্দির, হ্যাঁ, সেই সময়টা কিন্তু কে করেছিলেন, দ্বিতীয় সূর্যবর্মন। তিনি কে ছিলেন, যশোবর্মনের পর কম্বোজের সিংহাসনে নতুন এক বংশ কিন্তু সেখানে স্থাপন করা হয়। দ্বিতীয় সূর্যবর্মন আঙ্কর ভাট মন্দির নির্মাণ করে অক্ষয় যশ লাভ করেন। আঙ্কর ভাট ছিল একটি বৃহৎ টাইপের মন্দির, একটি
বিহুনা দুঃখিত, বাঙ্কর ঘর ছিল একটি বিষ্ণু মন্দির। পাহাড় কেটে ধাপে ধাপে কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই পাহাড় কেটে ধাপে ধাপে কিন্তু এই মন্দিরটি তৈরি হয়েছিল। মন্দিরের অসংখ্য চূড়া এবং গম্বুজ ছিল। যখন আমরা ছবিতে দেখি আঙ্কর ঘাটে কিন্তু দেখতে পাই যে অসংখ্য চূড়া এবং গম্বুজ ছিল। মন্দিরটি প্রাচীর দ্বারা বেষ্টিত এবং এই প্রাচীরের গায়ে কিন্তু গ্যালারি ছিল। তাহলে মন্দিরটি হচ্ছে প্রাচীর দ্বারা বেষ্টিত এবং এই প্রাচীরের গায়ে কিন্তু বেশ গ্যালারি আছে, যা 1-2 মাইল লম্বা বা 1-3 মাইল চওড়া। 1-2 মাইল লম্বা বা 1-3 মাইল চওড়া। মূল মন্দিরটি 3টে মঞ্চের পর শেষ মঞ্চের উপর স্থাপিত হয়। মূল মন্দিরটি 3টে মঞ্চের পর শেষ মঞ্চের উপরে স্থাপিত হয়। তাহলে মঞ্চ 3টে মঞ্চ ছিল, তাহলে মূল মন্দির 3টে মঞ্চের পরে চতুর্থ মঞ্চ শেষ মঞ্চের উপরে স্থাপিত। প্রত্যেকটা মঞ্চ থেকে পরের মঞ্চে ওঠার জন্য সার করা সিঁড়ি আছে। তাহলে প্রত্যেকটা মঞ্চ থেকে উপরের মঞ্চে ওঠার জন্য কিন্তু আমরা জানি পরের মঞ্চে ওঠার জন্য সেখানে সার করা সিঁড়ি আছে। মঞ্চগুলির গায়ে বহু মূর্তি খোদাই করা। তাহলে মঞ্চগুলির গায়ে কি ছিল? বহু মূর্তি খোদাই করা এবং তাতে উন্নত ভাস্কর্যের পরিচয় পাওয়া যায়। এবং তাতে আমরা কি পেয়েছি? উন্নত ভাস্কর্যের পরিচয় পাওয়া যায়। এই মন্দিরের স্থাপত্য বিষয়ে রবিনসন লিখেছিলেন যে পারফেক্ট ইজ আর্কিটেকচার অ্যান্ড রেয়ার ইজ ইট ইজ অ্যান্ড আর্ট। এত বড় বিষ্ণু মন্দির কিন্তু পৃথিবীর আর কোথাও নেই। বিরাট বড় আঙ্কর ঘাটের বিষ্ণু মন্দির হচ্ছে সর্ববৃহৎ বড় এত বড় বিষ্ণু মন্দির। ডক্টর রমেশচন্দ্র মজুমদার একে সর্বতোভাবে বিশ্বের বিস্ময় বলে অভিহিত করেছিলেন। কম্বোজের শেষ বিখ্যাত রাজা ছিলেন হচ্ছে সপ্তম জয়বর্মন। তাহলে কম্বোজের শেষ বিখ্যাত রাজা কে ছিলেন? সপ্তম জয়বর্মন। তিনি চম্পা আক্রমণ করেন। এর রাজা ইন্দ্রবর্মনকে বন্দী করতে তিনি চম্পা আক্রমণ করেন এবং এর রাজা ইন্দ্রবর্মনকে কিন্তু তিনি বন্দী করেছিলেন। এছাড়াও দেখতে পাই যে চম্পা তার সময় কিন্তু তার সামন্ত রাজ্যে পরিণত হয়েছিল। চম্পা তার সামন্ত রাজ্যে পরিণত হয়েছিল। তিনি দক্ষিণবঙ্গ জয় করেন। তিনি আঙ্কোরধামে বিশ্ববিখ্যাত মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। তাহলে যিনি শেষ রাজা ছিলেন তিনি দক্ষিণবঙ্গ জয় করেন। তিনি আঙ্কোরধামে বিশ্ববিখ্যাত মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত করেন। এর আগে জয়বর্মন তাতে নতুন কিছু নির্মাণ কাজ যুক্ত করেছিলেন। তাহলে এর আগে যশোবর্মন সেখানে এই তাহলে কি তিনি দক্ষিণবঙ্গ জয় করেছিলেন। জয়বর্মন ছিলেন কম্বোজের শেষ রাজা। তিনি আঙ্কোরধামে বিশ্ববিখ্যাত যে মন্দিরের কাজ নির্মাণ সমাপ্ত করেন। এর আগে যশোবর্মন আঙ্কেরধাম নগর এবং মন্দির তৈরি করেছিলেন। সপ্তম জয়বর্মন তাতে নতুন নির্মাণ কাজ যোগ করেন। তাহলে সপ্তম জয়বর্মন তাতে নতুন নির্মাণ কাজ কিন্তু যোগ করেন। এই মন্দির নির্মাণের জন্য তিনি বহু অর্থ এবং ভূমি দান করেছিলেন। তার সাম্রাজ্যে 798টি মন্দির, 102টি চিকিৎসালয় কিন্তু ছিল। সপ্তম জয়বর্মনের মৃত্যুর পর কম্বোজ রাজ্যের পতন আরম্ভ হয় এবং থাই এবং আনামি আক্রমণে কিন্তু কম্বোজ সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে। তাহলে এই হলো কম্বোজ। এরপরে আমরা দেখবো হচ্ছে বুদ্ধ। আচ্ছা, এবার আমরা দেখি কম্বোজের সাংস্কৃতিক দিকটা কি ছিল। হিন্দুর সভ্যতা তো হিন্দু সংস্কৃতির তো প্রভাব সেখানে ছিল। এছাড়া আমরা দেখতে পাই যে হিন্দু শাস্ত্র অধ্যয়ন কিন্তু হিন্দু দেবদেবী পূজা এবং হিন্দু সংস্কৃতি হিন্দু শাস্ত্র অধ্যয়ন বা ধর্ম কিন্তু জীবনের অংশ ছিল। কম্বোজ লেখমালা সংস্কৃত ভাষায় রচিত ছিল। তাহলে কম্বোজ লেখমালা কি ছিল? সংস্কৃত ভাষায় রচিত। লেখগুলিতে উঁচুমানের হিন্দু শাস্ত্র দর্শন এবং ধর্মের জন্য প্রতিফলিত। পাণিনি, পতঞ্জলি, মনু, বাদশাহ সংস্কৃত এবং বিশালাক্ষ গঠিত। তাহলে কি পাণিনি, পতঞ্জলি, মনু, বাদশাহ সুশ্রুত এবং বিশালাক্ষ গঠিত হয়। এছাড়াও কালিদাসের রঘুবংশম, প্রবর্ষণের সেতুবন্ধ,
ময়ূরের সূর্য শাতক এবং গুণাট্যে বৃহৎ কথা প্রভৃতি কিন্তু উল্লেখ এই সময় পাওয়া যায়। ভারত ও কম্বোজের মধ্যে কিন্তু পণ্ডিতরা প্রায় যাওয়া আসা করতেন, মানে কি ভারত এবং কম্বোজের মধ্যে পণ্ডিতরা প্রায় যাওয়া আসা করতেন। এরপরে যে দেখবো চারটে রাজ্য ছিল, তার মধ্যে শেষ কোনটা রাজ্য ছিল, যে চারটে প্রধান রাজ্য ছিল সেটা হচ্ছে ব্রহ্মদেশ। প্রাচীন ব্রহ্মদেশও কিন্তু হিন্দু সভ্যতা এবং সংস্কৃতি কিন্তু বিস্তৃত হয়েছিল। কি প্রাচীন ব্রহ্মদেশে আমরা কি দেখতে পেয়েছি, যে হিন্দু সভ্যতা এবং সংস্কৃতি সেখানে কিন্তু বিস্তৃতি লাভ করেছিল। ভারত থেকে কিন্তু ব্রহ্মে উপনিবেশ স্থাপিত হয়, ভারত থেকে ব্রহ্মে আমরা দেখতে পাই উপনিবেশ স্থাপিত হয়। প্রথমে প্রথমে অন্ধ্রের তেলেগু ভাষী যারা ছিল, প্রথমে অন্ধ্রের তেলেগু ভাষী অঞ্চল থেকে ব্রহ্মে উপনিবেশ স্থাপনের কথা জানা যায়। তাহলে প্রথমে অন্ধ্রের তেলেগু ভাষী অঞ্চল থেকে আমরা এখানে ব্রহ্মে উপনিবেশ স্থাপনের কথা জানা যায়। দক্ষিণ ব্রহ্ম থেকে দ্বারাবতী বা শ্যামের মোনাম উপত্যকায় ভারতীয় উপনিবেশ বিস্তৃত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দক্ষিণ ব্রহ্ম থেকে দ্বারাবতী বা শ্যামের মোনাম উপত্যকায় ভারতীয় উপনিবেশ বিস্তৃত হয়েছিল। এই উপনিবেশিকরা কিন্তু হিন্দুয়ান বৌদ্ধ ধর্মের তারা অনুরাগী ছিলেন। নিজ ব্রহ্মের ব্রহ্ম অঞ্চলে তাহলে উচ্চ ব্রহ্ম অঞ্চল ছিল এবং নিম্ন ব্রহ্ম অঞ্চল ছিল। তাহলে নিম্ন ব্রহ্মের ব্রহ্ম অঞ্চলে তৃতীয় খ্রিস্টাব্দে শ্রীক্ষেত্র রাজ্য স্থাপিত হয়। সপ্তম অষ্টম খ্রিস্টাব্দে শ্রীক্ষেত্র খুবই শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। তাহলে সপ্তম এবং অষ্টম খ্রিস্টাব্দে শ্রীক্ষেত্র কিন্তু খুবই শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। ক্রমে উত্তর এবং মধ্য ব্রহ্মে উত্তর তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রমে উত্তর এবং মধ্য ব্রহ্মে কিন্তু এই রাজ্যের পরিধি বিস্তৃত হয়। উত্তর এবং মধ্য ব্রহ্মে আমরা কি দেখতে পাই, এই রাজ্যের পরিধি কিন্তু বিস্তৃত হয়। কিছু সময় আমরা কিন্তু নবম খ্রিস্টাব্দে থাই আক্রমণে, থাইল্যান্ডের থেকে থাই আক্রমণে শ্রীক্ষেত্র রাজ্যের দক্ষিণ ব্রহ্মের আদি শ্রীক্ষেত্র রাজ্যের দক্ষিণ দিকে ব্রহ্মের আদি অঞ্চলটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ফলে কিন্তু শ্রীক্ষেত্রের পতন ঘটে। ফলে তাহলে কি হলো, শ্রীক্ষেত্রের পতন ঘটে। নবম দশম খ্রিস্টাব্দে উত্তরাঞ্চল থেকে তিব্বতী দ্রাবিড়ীয় গোষ্ঠী আম্মা নামে এক জাতি ব্রহ্মে ঢুকে পড়ে। নবম দশম খ্রিস্টাব্দে কি দেখেছিলাম, যে উত্তরাঞ্চল থেকে তিব্বতী দ্রাবিড়ীয় গোষ্ঠী আম্মা নামে এক জাতি তারা কিন্তু ব্রহ্মে ঢুকে পড়েছিল। তারা শীঘ্রই হিন্দু সভ্যতা এবং সংস্কৃতি তারা শীঘ্রই হিন্দু সভ্যতা এবং সংস্কৃতি গ্রহণ করে। তারা শীঘ্রই হিন্দু সভ্যতা এবং সংস্কৃতি গ্রহণ করে। তারা অরিদমন পূর্বকে রাজধানী ঘোষণা করে এক রাজ্য স্থাপন করে। তারা কি করেছিল, তারা অরিকর্মণপুরকে রাজধানী ঘোষণা করে এক রাজ্য স্থাপন করেছিল। এই ব্রাহ্ম গোষ্ঠীর প্রথম রাজা ছিলেন হচ্ছে অনিরুদ্ধ। এই ব্রাহ্ম গোষ্ঠীর প্রথম রাজা কে ছিলেন, অনিরুদ্ধ। ধর্মদর্শী নামে এক ভিক্ষু তাকে হিন্দুয়ান বৌদ্ধ দীক্ষিত করেন। তাহলে খুব সম্ভব যেটা আমরা বললাম, কম্বোজ বা চম্পা তারা কিন্তু মহাযান বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল, আর এরা হচ্ছে হিন্দুয়ান বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করে। এছাড়াও অনিরুদ্ধ কিন্তু বহু বিহার তৈরি করেছিলেন। অনিরুদ্ধ কি করেছিলেন, বহু বিহার তৈরি করেন। তিনি দক্ষিণ ব্রহ্ম, আরাকান এবং শান রাজ্য জয় করেন। তিনি দক্ষিণ ব্রহ্ম, আরাকান এবং শান রাজ্য কিন্তু তিনি জয় করেছিলেন। এছাড়াও তার রাজত্বকালকে ব্রহ্মদেশী ইতিহাসে নতুন যুগ সূচনা বলা হয়। তার রাজত্বকালকে ব্রহ্মদেশী ইতিহাসের এক নতুন যুগের কিন্তু সূচনা বলা হয়। তাহলে তার রাজত্বকালকে ব্রহ্মদেশী ইতিহাসে এক নতুন যুগের সূচনা বলা হয়। তিনি 1044 থেকে 1077 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি 1044 থেকে 1077 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। অনিরুদ্ধের পুত্র ত্রিভুবনাদিত্য ধর্মরাজ্য 1048 খ্রিস্টাব্দে 1084 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। অনিরুদ্ধের পুত্র ত্রিভুবনাদিত্য ধর্মরাজ তিনি 1048 খ্রিস্টাব্দে 84 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। পূর্ব বাংলার এক রাজকন্যার প্রতি তাকে তিনি বিবাহের চেষ্টা নিয়ে বহু কবিতা এবং বিবাহে তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন। তাকে নিয়ে তিনি অনেক কবিতা তিনি এই নাটক লিখিত হয়েছে। তার শাসনকালে ভারত থেকে বহু ব্রহ্ম এবং বৌদ্ধ
বহু বৌদ্ধ এবং বৈষ্ণব ব্রহ্মদেশে বসবাস করতে আসেন। তার শাসনকালে ভারত থেকে বহু বৌদ্ধ এবং বৈষ্ণব ব্রহ্মদেশে কিন্তু তারা বসবাস করতে আসেন। তিনি বিখ্যাত আনন্দ মন্দির নির্মাণ করেন। ব্রহ্মদেশীয় স্থাপত্য শৈলীর আশ্চর্য নিদর্শন হিসাবে এই মন্দিরকে গণ্য করা হয়। ব্রহ্মদেশের স্থাপত্য শৈলীর আশ্চর্য নিদর্শন হিসাবে এই মন্দিরকে কিন্তু গণ্য করা হয়। তিনি বিখ্যাত কোয়েগার যে প্যাগোডা সেটা কিন্তু এখানে যেখানে ইডেন গার্ডেন এখানে যে আমাদের উদ্যানটা আছে তারা সেখানে কিন্তু একটা প্যাগোডা স্টাইলের আমরা প্যাগোডা স্টাইলের একটা শিল্পশৈলী কিন্তু আমরা দেখতে পাই। তাহলে তিনি বিখ্যাত আনন্দ মন্দির নির্মাণ করেন। ব্রহ্মদেশীয় স্থাপত্য শৈলীর আশ্চর্য নিদর্শন হিসাবে এই মন্দিরকে কিন্তু গণ্য করা হয়। তিনি বিখ্যাত সৈয়দাগান প্যাগোডা নির্মাণ কার্য শেষ করেন। তার পিতা এই নির্মাণ কার্য আরম্ভ করেছিলেন। তিনি বোধগয়ার মন্দিরটিকে কিন্তু সংস্কার করেছিলেন। 1182 খ্রিস্টাব্দে ত্রিভুবনাদিত্যের মৃত্যু হয়। তার মৃত্যুর পর আমরা কি দেখতে পাই? তার মৃত্যুর পরে আলামথিউ ব্রহ্মের সিংহাসনে বসেন। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল রাজা। তিনি কি ছিলেন? অত্যন্ত দুর্বল রাজা। তার আমলে ব্রহ্মের পতন হতে থাকে। 1287 খ্রিস্টাব্দে এই বংশের শেষ রাজা নরসিংহ প্রজাদের দ্বারা নিহত হলে এই বংশের পতন হয়। তাহলে কি 1287 খ্রিস্টাব্দে এই বংশের শেষ রাজা নরসিংহ প্রজাদের দ্বারা নিহত হলে এই বংশের কিন্তু পতন ঘটেছিল। এর সঙ্গে কিন্তু ব্রহ্মের শেষ হিন্দু রাজ্যের পতন হয়। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চোলদের সামুদ্রিক আর এই অধ্যায়ের যে ইউনিটের যে আরেকটি অংশ আছে সেটা হচ্ছে চোলদের সামুদ্রিক কার্যকলাপ ও নৌসাম্রাজ্য কি ছিল। খ্রিস্টীয় নবম শতাব্দীর মধ্যভাগে দক্ষিণ ভারতে আমরা কি দেখতে পেয়েছিলাম? চোল বংশের অভ্যুদয় ঘটেছিল। তাহলে খ্রিস্টীয় নবম শতাব্দীতে মধ্যভাগে দক্ষিণ ভারতের চোল বংশের অভ্যুদয় ঘটেছিল। তার পূর্বে কিন্তু চোলগণ একেবারেই অপরিচিত ছিল। এমন নয় যে একেবারে অপরিচিত ছিল। নবম শতাব্দীর মধ্যভাগ থেকে দ্বাদশ শতাব্দীর সমাপ্তিকাল পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? নবম শতাব্দীর মধ্যভাগ থেকে দ্বাদশ শতাব্দীর সমাপ্তিকাল পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাস কিন্তু প্রধানত চোলদের কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। 985 খ্রিস্টাব্দে রাজরাজের সিংহাসন প্রাপ্তি থেকে চোল সাম্রাজ্যে তাহলে কি 985 খ্রিস্টাব্দে রাজরাজের সিংহাসন প্রাপ্তি থেকে চোল সাম্রাজ্যের প্রকৃত গৌরবের কিন্তু সূচনা হয়েছিল। সামুদ্রিক কার্যকলাপের চোল রাজারা কৃতিত্ব দেখিয়েছিলেন। তাদের কি সামুদ্রিক কার্যকলাপে চোল রাজারা কিন্তু কৃতিত্ব দেখিয়েছিলেন। রাজা যারা চোলদের সামুদ্রিক কার্যকলাপে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সামুদ্রিক কার্যকলাপে চোল রাজারা কৃতিত্ব দেখিয়েছিলেন। এই রাজারা কিন্তু চোলদের সামুদ্রিক কার্যকলাপে করেছিলেন। রাজাদের যেটা আমরা দেখতে পাই যে রাজাদের সময় থেকে কিন্তু আস্তে আস্তে চোলদের যে নৌ সাম্রাজ্য সেটা কিন্তু বিকশিত হতে শুরু করেছিল। রাজরাজ তার রাজ্য জয় নীতি এছাড়া চোল সাম্রাজ্যের বিস্তার ঘটাতে তিনি কিন্তু যথেষ্ট সক্ষম হয়েছে। তিনি তার সাম্রাজ্যের প্রথম দিকে কি করেছিলেন? তিনি তার সাম্রাজ্যের তার জয়নীতির প্রথম দিকে তার সামুদ্রিক প্রতিবেশী পাণ্ডব কোল এবং সিংহলের বিরুদ্ধে তিনি কিন্তু যুদ্ধ করেন। এই যুদ্ধে স্থলসেনার সঙ্গে নৌবাহিনীর কিন্তু ভূমিকা ছিল। তাহলে এই যুদ্ধে স্থলসেনার সঙ্গে কিন্তু নৌবাহিনীরও খুব ভূমিকা। তাহলে এই যুদ্ধে কি আমরা দেখতে পাচ্ছি যে স্থলসেনার সঙ্গে কিন্তু নৌবাহিনীরও খুব ভূমিকা ছিল। নতুবা এই সমুদ্র বেষ্টিত অঞ্চল কিন্তু জয় করা সম্ভব ছিল না। কারণ তার সঙ্গে অন্যান্য রাজ্যের সুসম্পর্ক না থাকে তাহলে তিনি কি করে সেই রাজ্যটা তিনি
করে জয় করবে। রাজরাজ ত্রিবান্দামে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রাজরাজ ত্রিবান্দামে যে নৌযুদ্ধে রাজা রবি বর্মাকে পর্যদস্ত করেছিলেন। তার রাজরাজ ত্রিবান্দামে নৌযুদ্ধে রবি বর্মাকে কিন্তু একেবারেই পর্যদস্ত করেছিলেন। তিনি কেরল এবং কুইলান অধিকার করেন। তিনি কেরালা এবং কুইলান অধিকার করেন। কুইলানের একটা ছোট স্টেট ছিল। সমুদ্র উপকূল পর্যন্ত কর্তৃত্ব স্থাপন করে রাজরাজ কি করলো, তাহলে সমুদ্র উপকূল অব্দি কর্তৃত্ব স্থাপন করে রাজরাজ সামুদ্রিক অভিযানের সম্ভাবনা সৃষ্টি করে, সামুদ্রিক অভিযানের সম্ভাবনা সৃষ্টি করেছিল। ঐতিহাসিক রমিলা থাপার বলেছিলেন যে রাজরাজের কেরল যুদ্ধের পশ্চাতে গভীর এবং সুদূরপ্রসারী কিন্তু একটা তাহলে কারণ ছিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এছাড়া তাহলে আমরা এটাকে কি বলবো, মানে তাহলে এখানে বলা হচ্ছে যে রাজরাজের এই যুদ্ধে তিনি কেরল এবং কুইলান অধিকার করেন। সমুদ্র উপকূলে কর্তৃত্ব স্থাপন করে কিন্তু রমিলা থাপা বলেছেন রাজরাজ কেরল যুদ্ধের পশ্চাতে গভীর এবং সুদূরপ্রসারী কারণ ছিল। কি কারণ ছিল যার জন্য তিনি কেরল এবং কুইলান অধিকার করেছিলেন? কারণ আরব বণিকরা এই সময় মালাবার উপকূলে বাণিজ্য উপলক্ষে এসে বসবাস করতে থাকে। তাহলে আরব বণিকরা এই সময় বাণিজ্য উপলক্ষে মালাবার উপকূলে এসে বাণিজ্য উপলক্ষে বসবাস করতে থাকে এবং মালাবারে বন্দর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তাহলে মালাবারে বন্দরে আধিপত্য বিস্তারে কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। মালাবারে মোকালাগণ ছিলেন হচ্ছে এই সকল আরবদের, মানে যে মালাবারে যেমন মোকলা, এই যে আপনি এখন দেখতে পাই, তাহলে মালাবারে মোকলাগণ হচ্ছে এই আরবদেরই কিন্তু বংশধর। আরব বণিকরা তাদের নৌশক্তির দ্বারা, তাহলে আমরা কি দেখতে বলা যেতে পারে যে আরব বণিকরা কিন্তু তাদের নৌশক্তির দ্বারা চীন এবং মালাবারের বাণিজ্যিক অধিকারের চেষ্টা করেছেন। চীন এবং মালাবারের বাণিজ্যিক অধিকারের চেষ্টা করেন। চের বা কেরালা ছিল আরব বণিকদের সপক্ষে। চের বা কেরালা ছিল হচ্ছে আরব বণিকদের সপক্ষে। রাজা তাহলে আমরা কি বলতে পারি যে চের বা কেরালা ছিল হচ্ছে আরব বণিকদের সপক্ষে। রাজরাজ কেবল কেরালা অধিকার করে আরব আগ্রাসনের পথ বন্ধ করে দেবে। রাজরাজ কেরালা অধিকার করে আরব আগ্রাসনের পথ কিন্তু বন্ধ করেন। তিনি একাই কিন্তু পাণ্ড্যরাজ্য এবং সিংহল, একই কারণে কিন্তু তিনি পাণ্ড্যরাজ্য এবং সিংহল আক্রমণ করেছিলেন। সুতরাং বৈদেশিক আধিপত্য ও বাণিজ্যিক সাম্রাজ্যবাদকে রাজরাজ তার বাহুবলে কিন্তু রোধ করেছিলেন। সুতরাং বৈদেশিক আধিপত্য এবং বাণিজ্যিক সাম্রাজ্যবাদকে কিন্তু রাজরাজ তার বাহুবলে রোধ করেছিলেন। কেরল জয়ের পর রাজারা কি করেছিল, পাণ্ড্য রাজ্যকে পরাস্ত করে মাদুরাই অধিকার করেন। তাহলে কেরল জয়ের পরে রাজরাজ পাণ্ড্য রাজ্যকে পরাস্ত করে মাদুরাই অধিকার করেছিলেন। দক্ষিণ ঘাটে উদগাই দুর্গ তিনি অধিকার করেন। এছাড়াও তিনি কিন্তু আরো কয়েকটি জায়গা আস্তে আস্তে অধিকার করে। এর ফলে কি হলো, পাণ্ড্য এবং কেরলে তার বাণিজ্যিক আধিপত্য স্থাপনের সুবিধা হয়। তাহলে এর ফলে কি হলো, পাণ্ড্য এবং কেরলে তার আধিপত্য স্থাপনের সুবিধা হয়। ভারতের মূল ভূখণ্ড ছাড়িয়ে রাজরাজের নৌবাহিনী নিয়ে আরব সমুদ্রে 1200 দ্বীপ নিয়ে গঠিত। তাহলে কি ভারতের মূল ভূখণ্ড নিয়ে রাজরাজের নৌবাহিনী কত ছিল? প্রায় আরব সমুদ্রে 1200 দ্বীপ নিয়ে গঠিত। মালদ্বীপ অধিকার করে। আরব বাণিজ্যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতের মূল ভূখণ্ড ছাড়িয়ে রাজ্যে নৌবাহিনী কি করেছিল, আরব সমুদ্রে 1200 দ্বীপ নিয়ে গঠিত সেই মালদ্বীপ অধিকার করেন। আরব বাণিজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তাহলে চলছে সামুদ্রিক নৌবহর কত অনেকটাই বেশি ছিল। আরব বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হচ্ছে এই মালদ্বীপ। রাজরাজ মালদ্বীপ আক্রমণ করে আরবদের কিন্তু শিক্ষা দিয়েছিলেন। এরপর পার্শ্ববর্তী লাক্ষাদ্বীপও কিন্তু অধিকৃত হয়। এইসব দ্বীপ দখল করার পর রাজরাজা সরাসরি সিংহল দখল করে। তাহলে এইসব দ্বীপ দখল করার পরে রাজরাজ কিন্তু সরাসরি সিংহল দখল করে বা সিংহল আক্রমণ করে। রাজাদের সিংহলের বৈশিষ্ট্য এই ছিল যে তিনি সিংহল রাজার তিনি কিন্তু কোনো বর্ষতা চাননি। সিংহল দ্বীপকে তিনি চোল ভূখণ্ডে পরিণত করেছিলেন। তিনি কোনো বর্ষতা চাননি, সিংহল দ্বীপকে তিনি চোল ভূখণ্ডে তিনি কিন্তু পরিণত
তাহলে কি বলবো, সিংহল দ্বীপকে তিনি চোল ভূখণ্ডে কিন্তু পরিণত করতে চান। রাজরাজের একাধিক লেখক সিংহলে কিন্তু আমরা পেয়েছি, তাহলে রাজরাজের একাধিক লেখক কিন্তু সিংহলে পাওয়া গেছে। চোল বাহিনী সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাস্ত করে, তাহলে চোল বাহিনী সিংহরাজ পঞ্চম মহেন্দ্রকে পরাস্ত করে সিংহলের রাজধানী অনুরাধাপুর ধ্বংস করে এবং উত্তর সিংহল সেখানে কিন্তু তারা অধিকার করে, উত্তর সিংহল অধিকার করে। তার বিজয়কে স্মরণীয় করার জন্য রাজরাজ কি করেছিলেন, তার বিজয়কে স্মরণীয় করার জন্য রাজরাজ একটি তার নামে একটি সিংহল কোলাম্বারে চলস্ত প্রদেশে নতুন রাজধানী স্থাপন করে। রাজরাজ আরব সমুদ্রে পার করে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি রাজরাজ আরব সমুদ্রে তাহলে রাজরাজ আরব সমুদ্রের পথে আরবদের অনুপ্রবেশ কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। অনুপ্রবেশ পথ বন্ধ করে ভারত ইতিহাসে কিন্তু মোড় ঘুরে যায়, কারণ আরবরা যদি এখানে তারা থাকতো তারা কিন্তু আস্তে আস্তে সেই বাণিজ্যিক দিক থেকে তারা শক্তিশালী হয়ে উঠত। প্রাচীন ভারতের রাজাদের মধ্যে চোল রাজা তার নৌশক্তি এবং নৌ সাম্রাজ্যের জন্য অনন্য স্থান পেয়েছে। তাহলে কি আমাদের প্রাচীন ভারতের রাজাদের মধ্যে চোল রাজা তার নৌশক্তি এবং নৌ সাম্রাজ্যের অনন্য স্থান পেয়েছে। মৃত্যুর আগে রাজরাজ মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং সিংহল নিয়ে নৌ সাম্রাজ্য গঠন করে। তাহলে মৃত্যুর আগে রাজরাজ মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, যেটা আমরা আগে দেখলাম মালদ্বীপ, লাক্ষাদ্বীপ এবং সিংহল নিয়ে নৌ সাম্রাজ্য গঠন করেছিলেন। এইভাবে তিনি প্রথম রাজেন্দ্র চোলের জন্য দুঃসাহসী নৌ সাম্রাজ্যের ঐতিহ্য রেখে যান। এইভাবেই তিনি প্রথম রাজেন্দ্র চোলের জন্য একটি দুঃসাহসী নৌ সাম্রাজ্যের ঐতিহ্য কিন্তু তিনি রেখে দিয়েছিলেন। রাজরাজের পর প্রথম রাজেন্দ্র চোল সে কিন্তু সিংহাসনে বসেন। তিনি ছিলেন পিতার সুযোগ্য সন্তান, পিতার মতে দক্ষ এবং দুঃসাহসী। পিতার আরব্ধ কাজকে তিনি সমাপ্ত করে দিয়েছিলেন। সিংহাসনে বসার পর তিনিও পিতার মতে রাজ্য বিস্তারের কাজে মনোযোগ দেন এবং রাজরাজের আমলে আরব বণিকদের দক্ষিণ ভারত থেকে, রাজরাজের সময় আমরা কি দেখেছিলাম যে আরব বণিকদের দক্ষিণ ভারত এবং বঙ্গোপসাগরের বিরুদ্ধে যে সামুদ্রিক নৌনীতির সূচনা হয়েছিল, রাজেন্দ্র আমলে কিন্তু তার পরিপূর্ণতা লাভ করেন। তার পিতা যিনি যেটা স্থাপন করেছিলেন সেটা কিন্তু এই রাজেন্দ্র চোলের সময় কিন্তু সেটা পরিপূর্ণতা লাভ করে, মানে নৌবহর বা নৌ সাম্রাজ্যের দিক থেকে। রাজেন্দ্র তার পিতার মতে উপলব্ধি করেন যে আরব বণিকরা মালাবার উপকূলের সঙ্গে পশ্চিম এশিয়ার বাণিজ্যকে কুক্ষিগত, মানে একদিকে মালাবার উপকূল প্লাস ওদিকে পশ্চিম এশিয়ার যে বাণিজ্যকে কুক্ষিগত করার জন্য কেরল, পান্ড ও সিংহল এইসব অঞ্চলের রাজশক্তির সাহায্য নিয়ে ঘাঁটি গড়ার চেষ্টা করছিল। তাহলে কি, তাহলে এদিকে তাদের অসুবিধা হতো। তাছাড়া দক্ষিণ পূর্ব এশিয়া পথে যে ভারত চীন বাণিজ্য চলত তাও আরব বণিকরা দখলের চেষ্টায় ছিল। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার পথে যে ভারত চীন বাণিজ্য চলত তাও আরব বণিকরা দখল করার চেষ্টায় ছিল। আরব জাহাজগুলি মালাক্কা সাগরে ঘুরছিল, কি আরব জাহাজগুলি মালাক্কা সাগরে ঘুরছিল। শৈলেন্দ্র বংশ রাজারা মালায়কে ভারত চীন বাণিজ্যের মধ্যবর্তী কেন্দ্র করার উদ্যোগ নিচ্ছিলেন। তাহলে কি শৈলেন্দ্র বংশ রাজারা মালায়কে ভারত চীন বাণিজ্যের মধ্যবর্তী কেন্দ্র করার উদ্যোগ নিচ্ছিলেন। তা যদি সফল হয়ে যেত তাহলে কিন্তু ভারত চীন বাণিজ্য কিন্তু ভীষণভাবেই সেটা ক্ষতিগ্রস্ত হতো এবং শেষ পর্যন্ত এই বাণিজ্য কিন্তু আরবদের হাতে চলে যেত। রাজেন্দ্র এই জন্য এক ব্যাপক নৌসামুদ্রিক নীতি তিনি অনুসরণ করেন। রাজেন্দ্র তিনি প্রথমে সিংহলের দিকে দৃষ্টি দিয়েছিলেন। যদিও তার পিতা রাজা সিংহল অভিযান করে, তথাপি কিন্তু এই বিজয় কিন্তু সিংহল মানে হচ্ছে আমাদের বর্তমান শ্রীলঙ্কা, হ্যাঁ, তথাপি কিন্তু এই বিজয় স্থায়ী হয়নি। রাজেন্দ্র চোলের লেখতে তার সিংহল অভিযানে কিন্তু বিশদ আমরা সেই অর্থে কোনো বিবরণ পাইনি, কিন্তু সিংহল ইতিবৃত্তে কিন্তু সিংহলে যে ইতিবৃত্ত মহাবংশে তা আছে। মহাবংশের দাবি করা হতো যে চোলরা সিংহলে বিপুল পরিমাণে তারা কিন্তু সম্পদ লুণ্ঠন করেছিলেন, তবে দীর্ঘকাল তিনি গোটা সিংহল নিজ অধিকারে কিন্তু রাখতে পারেননি। মহাবংশ বলা
রাখতে পারেনি। প্রধানত ওই আরব মালাবার উপকূলে আরব বণিকদের এবং ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগরে যাতে আরব বণিকদের অনুপ্রবেশ বন্ধ করা ছিল তার বৈদেশিক নীতির কিন্তু অন্যতম লক্ষণ। এই জন্য বঙ্গোপসাগর কিন্তু বলা হয় চোল সমুদ্রম, কারণ পুরোটা জুড়ে কিন্তু এই চোল রাজারা আধিপত্য বিস্তার করেছিল। এছাড়া এই জন্য তিনি কেরল পাণ্ড্যকে নিজের অধিকারে রেখেছিলেন। এই জন্য তিনি কেরল পাণ্ড্যকেও নিজের অধিকারে রেখেছিলেন। যদিও রাজরাজ কেরল এবং পাণ্ড্যকে আমরা যেটা দেখতে পাই, তাকে জয় করে এবং সিংহলে মালাদ্বীপ জয় করে আরো অনুপ্রবেশের পথ কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। তবু রাজেন্দ্র এই অঞ্চলে তার আধিপত্য সুদৃঢ় করার জন্য তিনি কিন্তু আরো রাজ্যজাত সেটাকে বিজয় করেন। রাজেন্দ্র দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীবিজয় নামে রাজ্যের বিরুদ্ধে একটি বৃহৎ নৌ অভিযান প্রেরণ করেছিলেন। শ্রীবিজয় একটি সামুদ্রিক রাজ্য ছিল। মালয় উপদ্বীপ, সুমাত্রা, জাভা এবং অন্যান্য দ্বীপ নিয়ে কিন্তু এই রাজ্য গঠিত ছিল। এই শ্রীবিজয় রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী শৈলেন্দ্র বংশীয় রাজা রাজত্ব করতেন। তাহলে কি এই শ্রীবিজয় রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী শৈলেন্দ্র বংশীয় রাজারা কিন্তু রাজত্ব করতেন। রাজেন্দ্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাজেন্দ্র কি বলছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীবিজয় রাজ্য অর্থাৎ মালয় উপদ্বীপের সুমাত্রা এবং অন্যান্য জায়গায় কিন্তু সুমাত্রা এবং জাভায় 1025 খ্রিস্টাব্দে তার আধিপত্য স্থাপন করেন। শ্রীবিজয় রাজ্য কিন্তু তার বর্ষতা স্বীকার করেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মালয় উপদ্বীপ শ্রীবিজয় রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী শৈলেন্দ্র বংশীয় রাজা রাজত্ব করতেন। রাজেন্দ্র দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীবিজয় রাজ্য অর্থাৎ মালয় দ্বীপের সুমাত্রা এবং জাভায় 1025 খ্রিস্টাব্দে তার আধিপত্য স্থাপন করেছিলেন। শ্রীবিজয় রাজ্য তার বর্ষতা কিন্তু স্বীকার করেছিল। রাজেন্দ্র কিন্তু আস্তে আস্তে এই অঞ্চলকে চীনের সঙ্গে তিনি কি করেছিলেন, শ্রীবিজয় রাজা ঐতিহাসিক রমিলা থাপারের মতে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে মশলা ব্যবসা এবং চীনের সঙ্গে বাণিজ্যকে দক্ষিণ ভারতে চীনের সঙ্গে বাণিজ্য পথ নিরাপদ করার জন্য রাজেন্দ্র এই অভিযান করেছিলেন। দক্ষিণ এশিয়া এই অঞ্চলে মশলা এবং চীনের সঙ্গে তার বাণিজ্য পথকে নিরাপদে রাখার জন্য রাজেন্দ্র এই অভিযান প্রেরণ করেছিলেন। চোল রাজ্য থেকে বাণিজ্যিক এবং কূটনৈতিক মিশন কিন্তু চীনে গিয়েছিল একাদশ শতাব্দীতে। সেটাতে সাধারণত বিভিন্ন দেশের সঙ্গে যে একটা আদান প্রদান হয়, সেরকমই কিন্তু এই একটা মিশন এই দেশ থেকে ও দেশে গিয়েছিল। শৈলেন্দ্র রাজারা ভারত চীন বাণিজ্যে হস্তক্ষেপ করে চীন থেকে মালয় এবং মালয় থেকে ভারতে বাণিজ্য তৈরি করে মালয়ের সমৃদ্ধি বাড়াবার চেষ্টা করলে কি রাজেন্দ্র এই অভিযান দ্বারা সেই সম্ভাবনাকে কিন্তু তিনি রোধ করে দিয়েছিলেন। এছাড়া আরো অনেক ঐতিহাসিক আরো অনেক কথা বলেছিলেন। পরবর্তী চোল রাজাও কিন্তু সামুদ্রিক বাণিজ্যের ব্যাপারে আগ্রহী ছিল। রাজেন্দ্রের উত্তরাধিকারী রাজাধিরাজ এবং বীর রাজেন্দ্র উত্তরাধিকারী রাজাধিরাজ এবং বীর রাজেন্দ্র সেও কিন্তু সিংহলে এবং শ্রীবিজয়ের বিরুদ্ধে তিনি কিন্তু নৌ অভিযান পরিচালনা করেছিলেন। এদের রাজত্বকালে মূলত সিংহলের বিরুদ্ধে আমরা কি দেখতে পাই, এদের রাজত্বকালে মূলত সিংহলের বিরুদ্ধে নৌবহরকে কিসের জন্য ব্যবহার করা হয়েছিল, মূলত সিংহলের বিরুদ্ধে, কারণ মোটামুটি ওই দিকটা তারা সুগঠিত করে ফেলেছিল। রাজাধিরাজ সিংহলের বিদ্রোহ দমন করেছিলেন। তার বীর রাজেন্দ্র সিংহলের বিদ্রোহ দমন করেছিলেন। বীর রাজেন্দ্র সিংহলের বিদ্রোহ দমন করেন এবং শৈলেন্দ্র রাজ্যে কিন্তু আধিপত্য দমন করেন। শৈলেন্দ্র রাজ্যে তার আধিপত্য তিনি রক্ষা করেন। বীর রাজেন্দ্র একটি লেখক, এছাড়া এই সম্পর্কে অনেক লেখাও কিন্তু পাওয়া যায়। সিংহল স্থায়ীভাবে চোল সাম্রাজ্যের বাইরে কিন্তু কিছু সময় পর চলে যায়। চোল বংশের শেষ যে শক্তিশালী রাজা ছিলেন তিনি হচ্ছেন প্রথম কুলোতুঙ্গ। সিংহলের উপরে তার অধিকার স্থাপন করা কোনোভাবেই সম্ভব হয়নি। সিংহল স্থায়ীভাবে চোল সাম্রাজ্যের বাইরে চলে গিয়েছিল, কারণ দক্ষিণ সিংহল তার আগে স্বাধীনতা অর্জন করেছিল এবং যেটা আমরা দেখতে পাই
যে 1070 খ্রিস্টাব্দের পরে উত্তর সিংহলে কিন্তু আর কোনো লেখাই সেভাবে চোল রাজাদের সম্পর্কে পাওয়া যায় না। মোটামুটি ভাবে কুলোতুঙ্গ ভেবেছিল যে সিংহলের স্বাধীনতা লাভ চোল সাম্রাজ্যের পক্ষে ততটা ক্ষতিকর নয়, কিন্তু সেটা তো ক্ষতিকর ছিল। সেই তুলনায় ভারতের ভিতরে পান্ড্য এবং কেরল রাজ্যের বিদ্রোহ সকলে অনেক বেশি ক্ষতির সম্ভাবনা কিন্তু ছিল। কিন্তু নৌনীতি দেখতে গেলে কিন্তু সিংহলের অধিকার স্থাপন করাটা দরকার ছিল, কারণ তাহলে সমগ্র চোল সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়বে যদি সে পান্ড্য এবং কেরলের সঙ্গে তার বিদ্রোহ সফল হয়। তাই তিনি সিংহলের ক্ষমতা প্রতিষ্ঠার কাজে অলিপুর ক্ষমতা ক্ষয় না করে ভারতের মূল ভূখণ্ড এবং পান্ড্য এবং কেরলের উপরে কিন্তু তার দৃষ্টি আবদ্ধ ছিল। পান্ড্য এবং কেরলের সমস্যা মিটলে তিনি তখন গিয়ে সিংহলের দিকে তার দৃষ্টি স্থাপন করে। ভারতের ভৌগোলিক পরিমণ্ডলের বাইরে শ্রীবিজয় এবং চীনের সঙ্গে কিন্তু তিনি মিত্রতা স্থাপন করেন। শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় নয়, তিনি কিন্তু চীনের সঙ্গে মিত্রতা স্থাপন করেছিলেন। বাণিজ্যই ছিল হচ্ছে তার প্রধান লক্ষ্য। তাহলে কুলোতুঙ্গের প্রধান লক্ষ্য কি ছিল? হচ্ছে বাণিজ্য। মোটামুটি ভাবে বিভিন্ন মানে ঐতিহাসিক তথ্যসূত্র থেকে জানা যায় যে এই যুগে মালয় উপদ্বীপ অঞ্চলে যে রাজাদের রাজনৈতিক উপস্থিতি প্রমাণ না পাওয়া গেলেও যে উভয়ের মধ্যে যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিল এই কথা কিন্তু বলা যায়। প্রথম কুলোতুঙ্গ এবং প্রথম চোল রাজাদের সময় যে সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়েছিল, প্রথম কুলোতুঙ্গ এবং তার পরবর্তী চোল রাজাদের সময় তা কিন্তু যত্ন সহকারে রক্ষা করা হয়েছিল। তামিল বণিকরা এখানে কিন্তু উপনিবেশ স্থাপন করে বাণিজ্য করতো। তাহলে তামিল বণিকরা এখানে উপনিবেশ স্থাপন করে বাণিজ্য করতো। চোলরাজ রাজা চোলদের সামগ্রিক কার্যকলাপে উদ্বোধন করেছিলেন। তার সময় থেকে কুলোতুঙ্গ পর্যন্ত চোল রাজারা 135 বছর ধরে নৌযান পাঠিয়েছিলেন। তাহলে কি তামিল বণিকরা একটু উপনিবেশ স্থাপন করে কাজ করতো। চোলরাজ রাজা চোলদের সামগ্রিক কার্যকলাপে কিন্তু উদ্বোধন করেছিলেন। তার সময় থেকে কুলোতুঙ্গ পর্যন্ত প্রায় 135 বছর ধরে কিন্তু চোলদের এই নৌযান পাঠিয়েছিল। চোল রাজাদের সামগ্রিক কার্যকলাপে প্রকৃতি উদ্দেশ্য নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য চলে। কেউ বলে বিদেশের সাম্রাজ্য বিস্তারের বাসনা থেকে তারা এই নৌযানে লিপ্ত হয়েছিল। আবার কেউ কেউ বলে যে ব্যবসা বাণিজ্যিক কারণে ব্যবসার কারণে কিন্তু তারা ভারতের বাইরে দক্ষিণ পূর্বের সঙ্গে তার বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করেছিল। যাই হোক না কেন আমরা দেখতে পাই যে এই চোলদের যে সামুদ্রিক কার্যকলাপ এটা কিন্তু পরবর্তী সময় পর্যন্ত বিস্তৃত ছিল এবং যথেষ্ট সেটি সুদৃঢ় ছিল। কোন উদ্দেশ্যে মনে করে চোলদের সামুদ্রিক উদ্দেশ্যগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য। চীন এবং দক্ষিণ ভারতের মধ্যে বাণিজ্যিক স্বার্থকে কিন্তু চোল রাজাদের সঙ্গে অগ্রাধিকার ছিল। এই বাণিজ্যের হাত ধরে কিন্তু উভয় দেশের মধ্যে কিন্তু সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়েছিল। চোল রাজাদের উদ্দেশ্য যাই হোক না কেন একথা আমাদের মানতে হবে যে চোল রাজারা কিন্তু চোল রাজাদের নৌবহর কিন্তু খুবই শক্তিশালী ছিল। সমসাময়িক ভারতবর্ষে নৌশক্তিতে চোলরা ছিল কিন্তু প্রতিদ্বন্দ্বী। যাই উদ্দেশ্য থাক তাহলে চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ কিন্তু ভীষণভাবে নৌবহর কিন্তু খুবই শক্তিশালী ছিল এবং সমসাময়িক ভারতবর্ষে নৌশক্তিতে চোল শক্তিরা ছিল হচ্ছে প্রতিদ্বন্দ্বী। এমনকি শৈলেন্দ্র রাজাদের সামরিক খ্যাতি সত্ত্বেও নৌশক্তি হিসাবে তারা আমরা কি দেখতে পেয়েছি চোল রাজাদের নৌ সাম্রাজ্য আচ্ছা চোল রাজাদেরকে অনেক পিছিয়ে সামরিক খ্যাতি সত্ত্বে পিছিয়ে ছিলেন। ভারত মহাসাগরের বুকে চোলদের যে নৌ সাম্রাজ্য প্রতিষ্ঠা তা চোল সাম্রাজ্যকে রাজনৈতিক এবং সামরিক নিরাপত্তা দিয়েছিল। যেমন আমরা দেখেছিলাম যে ইংল্যান্ডের নৌবহর খুব শক্তিশালী ছিল, তেমনি চোলদের নৌবহর কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল এবং সেটি তাদের ভারত মহাসাগর বুকে চোলদের নৌ সাম্রাজ্য প্রতিষ্ঠা তাদেরকে রাজনৈতিক এবং সামরিক নিরাপত্তা দুটোই দিয়েছিল। চোলদের নৌ সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু আরেকটা অর্থনৈতিক তাৎপর্যও ছিল। দক্ষিণ পূর্ব এর ফলে কি হয়েছিল মালাবার সিংহল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে আরব বণিকরা তাদের ক্রমশ তাদের বাণিজ্যিক বিস্তার করছিল সেটা তাদের প্রতিহত করা সম্ভব হয়েছিল।
আরব বণিকদের প্রভাবমুক্ত হওয়ার পরে কিন্তু এই অঞ্চল অর্থাৎ ভারত মহাসাগরের তামিল বণিকদের কর্মকাণ্ড কিন্তু আরো গতিশীল হয়েছিল। এই অঞ্চলে অর্থাৎ ভারত মহাসাগরের তামিল বণিকদের কর্মকাণ্ড আরো গতিশীল হয়। মালদ্বীপ, সিঙ্গল, সুমাত্রা, জাভা প্রভৃতি হয়ে তামিল বণিকরা কিন্তু ইন্দোচীন এবং চীনে ধারাবাহিক ব্যবসা বাণিজ্য করতে যেত। এর ফলে কি হলো, দক্ষিণ ভারতের সব বাণিজ্যে কিন্তু উন্নতি ঘটে। চলছে নাও সাম্রাজ্যিক পতনের যে সাংস্কৃতিক তাৎপর্য কিন্তু খুব একটা যে কম তাও কিন্তু নয়। ব্যবসা বাণিজ্যের হাত ধরেই কিন্তু সিঙ্গল, বিসি বিদায় এবং ইন্দোচীনের সঙ্গে ভারতের একটা সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়। এই অঞ্চলের লোকেরা ভারতীয় সাহিত্য, সংস্কৃতিকে, শিল্প সংস্কৃতি তারা শিল্প অর্থাৎ ধর্ম দর্শন শাস্ত্রগুলো তারা বিষয়ে গ্রহণ করেছিল। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পেলাম যে সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় অনেক রাজ্য সেই সময় ছিল, কিন্তু তার মধ্যে যে চারটি প্রধান রাজ্য ছিল মালয়, কম্বোজ ইত্যাদি, এবং সেখান থেকে কিন্তু চলছে সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আমরা জানতে পারলাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী অধ্যায় নমস্কার।